স্বাগত জানাচ্ছি এবং আমাদের জেলার সভাপতি মিঠু দাসকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমাদের লোকসভার সাংসদ মনোজ টিগ্গাজিকে আমরা স্বাগত জানাচ্ছি আলিপুরদুয়ারের পূর্ণভূমিতে, আলিপুরদুয়ার বিধানসভার পূর্ণভূমিতে। আমাদের আলিপুরদুয়ারের বিধানসভার পূর্ণভূমিতে পরিবর্তন রথযাত্রাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আলিপুরদুয়ারের এমপি মনোজ টিগ্গাজিকে, আমাদের দীপক বর্মনজিকে এবং আমাদের বিভাগ কনভেনর রথিন ঘোষকে আমরা স্বাগত জানাচ্ছি। রথযাত্রাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা আমাদের এই রথে যে আজকে এখানে এসে উপস্থিত হয়েছে আমাদের নেতৃত্বদেরকে এখানে আসবার সুযোগ করে দেবেন। আমাদের পরিবর্তন রথযাত্রা স্বাগতম, পরিবর্তন রথযাত্রা স্বাগতম, পরিবর্তন রথযাত্রা স্বাগতম। আমাদের ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম, ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম, মনোজ টিগ্গা স্বাগতম, মনোজ টিগ্গা স্বাগতম, দীপক বর্মন স্বাগতম, রথিন বোস স্বাগতম, রথিন বোস স্বাগতম, আমাদের জেলার সভাপতি মিঠু দাস স্বাগতম, আমাদের জেলার সভাপতি মিঠু দাস স্বাগতম, পরিবর্তন রথযাত্রা স্বাগতম, ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম, দীপক বর্মন স্বাগতম, দীপক বর্মন স্বাগতম, মনোজ টিগ্গা স্বাগতম, রথিন ঘোষ স্বাগতম, মিঠু দাস স্বাগতম, মিঠু দাস আমাদের মঞ্চে আমাদের রথযাত্রা এখানে প্রবেশ করেছে। আমি একটু বলবো আমাদের কার্যকর্তাদেরকে একটু সহযোগিতা করবার জন্য। আমাদের এই পরিবর্তন রথযাত্রা আলিপুরদুয়ারের পূর্ণভূমিতে এসে প্রবেশ করেছে। মঞ্চে আমরা স্বাগত জানিয়েছি আমাদের প্রাক্তন রাজ্যের সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মঞ্চে উপবিষ্ট আছেন। রথিন ঘোষ, আপনাকে কনভেনার, আমাদের বিভাগের কনভেনার রথিন ঘোষকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। আমাদের মঞ্চে উপবিষ্ট হবেন আমাদের আলিপুরদুয়ারের আমাদের সাংসদ মনোজ টিগ্গাকে আসবার জন্য অনুরোধ করছি। আমাদের দীপক বর্মন, রাজ্যের সহসভাপতি এবং ফালাকাটার বিধায়ক, মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি এবং আমাদের জেলার সভাপতি মিঠু দাসকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলবো পিছন একটু সামনের জায়গাটাকে একটুখানি করে দিন। পিছন দিক থেকে অসুবিধা হচ্ছে আমাদের কার্যকর্তাদের, আপনারা একটু সহযোগিতা করুন। আমি বলছি মঞ্চেও আমরা যারা রয়েছি আপনাদেরকে অনুরোধ করছি একটু সহযোগিতা করুন। আমরা এখন আপনাদের সামনে পরিবর্তন রথযাত্রা এখানে প্রবেশ করেছে আলিপুরদুয়ার বিধানসভার পূর্ণভূমিতে। এখন আপনাদের সামনে সবার প্রথমে যিনি এই রথযাত্রাকে কেন্দ্র করে আলিপুরদুয়ারের এই যে ছোট্ট সভা, এখানে বক্তব্য রাখবেন আমাদের বিভাগের কনভেনার সম্মানীয় রথিন ঘোষ মহাশয়। রথিন ঘোষকে আমরা এখানে আসবার জন্য অনুরোধ করছি এবং
আমাদের বরণ করে নিচ্ছেন আমাদের মহিলা মোর্চার নেতৃত্বরা, আমাদের নেতৃত্বদেরকে বরণ করে নিচ্ছেন। এরপরে সবার প্রথমে আমাদের এখানে আমাদের বিভাগের কনভেনার রথিন ঘোষ আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবেন। আমাদের রাজ্য এবং জেলা নেতাদের এবং আমাদের সাংসদ এবং বিধায়কদেরকে এবং রথিনবাবুকে আমাদের গ্রহণ করে নেওয়া হলো। এখন আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবেন আমাদের বিভাগ কনভেনার। বলুন ভারত মাতা কি, সবাই জোরে বলবে ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এইবার আমরা আমাদের পরিবর্তন যাত্রা শুরু করেছি। পরিবর্তন করতে হবে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয়, উত্তরবঙ্গ থেকে সারা ভারতবর্ষকে কাঁপিয়ে দিচ্ছে যে নেতা, আমাদের কাছের মানুষ, আমরা যাকে দেখেছি সেই সুকান্ত মজুমদার আপনাদের সামনে এসছেন, আপনাদের কাছে বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের সভাপতি হিসাবে আমাদের পথ দেখিয়েছেন। আমাদের সঙ্গে আছেন জেলা সভাপতি মিঠু এবং আমাদের সবার প্রিয় খুব কাছের মানুষ মনোজ টিকা, যাকে আমরা অনেক দিন ধরে আজকে এই জেলাতে দেখেছি। আজকে মনোজ টিকা আপনাদের জেলার হয়ে সংসদে বিভিন্ন বিষয়ে কথা বলছেন। এছাড়া অনেক নেতৃত্ব আছেন, সবার নাম আমি নিয়ে সময় নষ্ট করব না, কিন্তু সম্মানীয় যে স্টেজকে আমি সম্বোধন করছি এবং আপনারা যারা এখানে এসছেন সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি। অনেক সময় হয়ে গেছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। আমি শুধু একটা কথাই বলবো, আমাদের উত্তরবঙ্গ যে উত্তরবঙ্গে 8টি জেলা আছে, 8টি লোকসভা আছে, 7টি জেলা আছে, সেই উত্তরবঙ্গের সবচেয়ে ভালো জেলা কোনটা বলুন তো? বিজেপির পক্ষে সবচেয়ে ভালো জেলা কোনটা? আলিপুরদুয়ার। 2021 সালে আমরা 5টাতে 5টা সিটি জিতেছিলাম। এইবার 5টা তো জিতবই। তাছাড়া শুধু আপনাদের একটা কথা বলছি যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব পশ্চিমবঙ্গের মধ্যে যেখানেই আছেন সবাইকে ফোন করে বলুন, এবার তৃণমূল সরকার চলে গেছে, আর নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পাঁচের মতো মুখ করে বসে আছে আজকে ধর্ণা মঞ্চে। উনার দিন শেষ। 15 বছর পশ্চিমবঙ্গের মানুষকে উপর অত্যাচার করেছে, তাই উনার পরিবর্তন আসন্ন। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি, শুধু সময়ের অপেক্ষা যে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আসবে। 21টা স্টেটে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, আমাদের স্টেটেও আসবে। আমরা পশ্চিমবঙ্গ আবার সুজলা সুফলা শস্য শ্যামলা হবে। সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আপনাদের সবাইকে আমি আবার শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। পশ্চিমবঙ্গকে দিশা দেখাবেন আপনারা। আলিপুরদুয়ার জেলায় এই আশা করে শেষ করছি। আমাদের বিভাগ কনভেনার রথিন ঘোষকে আমরা গরিব অভিনন্দন জানাচ্ছি আলিপুরদুয়ার জেলার পক্ষ থেকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের রাজ্যের সহসভাপতি এবং আমাদের ফালাকাটার বিধায়ক মাননীয় দীপক বর্মন মহাশয় আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমাদের এখানে মঞ্চে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন আমাদের জলপাইগুড়ির সাংসদ। স্বাগত জানিয়ে আমাদের মহিলা মোর্চাদের পক্ষ থেকে বলছি বরণ করে নেবার জন্য। এখন আপনাদের সামনে আমাদের সম্মানীয় দীপক বর্মন কিছু কথা তুলে ধরবেন। নমস্কার। আমাদের এই পরিবর্তন যাত্রা এটি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী শুরু হয়েছে। সেই পরিবর্তন যাত্রার স্বাগত সভা আজকে আলিপুরদুয়ার
জেলা সদরে আমাদের আলিপুরদুয়ার চৌপতিতে হচ্ছে। প্রথমেই আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই যারা এই রাতে এখানে উপস্থিত হয়েছেন এই যাত্রাকে আশীর্বাদ করবেন বলে। তাদেরকে নতমস্তকে আমি প্রণাম জানাই। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী তথা আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, উপস্থিত আছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি মিঠু দাস মহাশয়, উপস্থিত আছেন আমাদের বিভাগ কনভেনর যিনি এইমাত্র বক্তব্য রেখে গেলেন শ্রী রথীন্দ্র ঘোষ মহাশয়, উপস্থিত আছেন আমাদের দুই সাংসদ, আমাদের আলিপুরদুয়ারের সাংসদ মনোজ দা এবং আমাদের পার্শ্ববর্তী লোকসভা কেন্দ্র জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সহ আমাদের জেলার প্রাক্তন সভাপতি ভূষণ দা, আমাদের জেলার ইনচার্জ জহরদা সহ সম্মানিত মঞ্চ এবং সুধী নাগরিকবৃন্দ, আলিপুরদুয়ারের মানুষ বরাবর আমাদের সঙ্গে থেকেছে, তারা আমাদেরকে বারবার আশীর্বাদ করেছে। তাদের সম্পূর্ণ আশা হয়তো আমরা পূরণ করতে পারিনি, কিন্তু আমরা নিশ্চিত বিশ্বাস রাখি এইবার আমরা তাদের সম্পূর্ণ আশা পূরণ করতে সমর্থ। আজকে আলিপুরদুয়ারে এই বিধানসভা ক্ষেত্রের বিধায়ক যিনি পদ্মফুল চিহ্নে ভোট নিয়ে জয়যুক্ত হয়েছিলেন, তিনি শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এবং তৃণমূল কংগ্রেসে ঢোকার সময় তিনি বললেন বিজেপিতে থেকে উন্নয়ন করা যায় না, তাই তিনি তৃণমূল কংগ্রেসে গিয়েছেন। আজকে বন্ধু তাকে আমরা জিজ্ঞেস করতে চাই, আপনি একবার আলিপুরদুয়ারবাসীর কাছে আপনার হিসেবটা রাখবেন না? আপনি বিজেপি থেকে তৃণমূলে গিয়ে কি কি উন্নয়ন আপনি করলেন? হ্যাঁ, আমরা জানি আপনার কিছু উন্নয়ন হয়েছে, আপনার ছোট গাড়ি বড় গাড়ি হয়েছে, মানুষ আরো অনেক কথা বলে, যতদূর জানা যায় কলকাতায় ফ্ল্যাট হয়েছে, এগুলো হয়েছে, কিন্তু আলিপুরদুয়ারবাসীর কি হয়েছে? আপনি যখন সাংবাদিক ছিলেন তখন আপনি লিখতেন আলিপুরদুয়ার শহরের জলাজমি ভরাট হয়ে যাচ্ছে, সেই জলাজমি সংরক্ষণ প্রয়োজন। তারপর আপনি বিধায়ক হয়ে যখন তৃণমূলে চলে গেলেন তারপর তো আপনাকে বলতে শুনলাম না, কিন্তু আলিপুরদুয়ার শহরের জলাজমি ভরাট আগের চেয়ে আরো বেশি হারে হচ্ছে। আপনি কি এম ভিটামিন পেয়েছেন যে ভিটামিনে আপনার মুখ বন্ধ হয়ে গেছে? এই এম ভিটামিন বড় জিনিস, এটা সাংবাদিক বন্ধু তথা এই বিধায়কের মুখ বন্ধ করে দিয়েছে। আমি এখানে বলে গিয়েছিলাম যে তিনি মৃতদেহ থেকে অর্থ সংগ্রহ করেন, তিনি বলছিলেন সে খবর তার জানা নেই। আজকে যে সমস্ত হতভাগ্য মানুষ এই হাসপাতালে এসে তাদের অসময়ে মৃত পরিজনের তাদের মৃতদেহের পোস্টমর্টেম করতে হয়, তাদেরকে তারা একবার বলে দেখতে পারে, তিনি জানতে পারেন তাদের প্রত্যেকের কাছ থেকে পয়সা নেওয়া হয়। তিনি এত বারবারন্ত না করে, তিনি আমাকে আক্রমণ না করে তিনি বলতে পারতেন যে তিনি এটা দেখছেন এবং তিনি এটা বন্ধ করবেন। আজও বন্ধ হয়নি বন্ধু, আজও বন্ধ হয়নি। তিনি আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন, তার ব্যক্তিগত আক্রমণের জবাব দেওয়ার আমি প্রয়োজন বোধ করি না, কারণ তিনি এখন বিজেপি করেন না। বিজেপিতে যদি কোনো গন্ডগোল হয় সেটা তো তৃণমূলের জন্য ভালো, তিনি হঠাৎ বিজেপি দরদি হয়ে উঠলেন কেন? আমি এই প্রশ্ন বন্ধুকে জিজ্ঞেস করতে চাই। একই সঙ্গে আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছেও বলতে চাই, তাকে এবারে অন্তত দাঁড় করান। যারা আশীর্বাদ করেছে তারা তাকে এবারে
নির্বাচন করব। যাই হোক বন্ধু, এই পরিবর্তন যাত্রা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার ভরসা সকলের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনারা এসেছেন একে আশীর্বাদ করতে, আপনাদের আমি করজোড়ে প্রণাম জানাই। এবং যারা এসেছেন, যারা আসতে পারেননি, তাদের কাছেও আমাদের বিনম্র আবেদন, আসুন 2026-এর নির্বাচনে এই চোর তৃণমূলকে পরাস্ত করে পশ্চিমবঙ্গে সুশাসন এবং উন্নয়নের সরকার প্রতিষ্ঠা করি। ধন্যবাদ। জয় ভারত, বন্দে মাতরম। গরিব অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের সহসভাপতি দীপক বর্মন মহাশয়কে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আলিপুরদুয়ার জেলার সভাপতি সম্মানীয় মিঠু দাস। আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবেন। বন্দে মাতরম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। ভারত মাতা কি জয়। আজকের আমাদের এই যে পরিবর্তন যাত্রার যে সংবর্ধনা সভা, সেই সংবর্ধনা সভায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের প্রাক্তন সভাপতি তথা বর্তমানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেতা সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। একবার সুকান্তদার জন্য আমরা সকলে মিলে জোরদার হাততালি দিয়ে ওনাকে আমরা স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন আমাদের আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের আমাদের সকলের প্রিয় জনপ্রিয় সাংসদ সম্মানীয় মনস্টিকা মহাশয়, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ ডক্টর জয়ন্ত রায় মহাশয়, আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের অন্যতম সহ সভাপতি ফালাকাটা বিধানসভার বিধায়ক সম্মানীয় দীপক বর্মন মহাশয়, আমাদের আলিপুরদুয়ার জেলা ইনচার্জ সম্মানীয় জহর সিংহ মহাশয়, আমাদের শিলিগুড়ি বিভাগের কনভেনার অন্যতম পরিচিতি মুখ সম্মানীয় রতিন ঘোষ মহাশয়, এছাড়াও আমাদের ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ার জেলার নেতৃত্ববৃন্দ পদাধিকারী, আলিপুরদুয়ার জেলার প্রাক্তন সভাপতি, আমাদের সকলের অভিভাবক আমাদের সম্মানীয় ভূষণ মোদক মহাশয় থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা নেতৃত্বগণ, সকলকে জানাই গৈরিক অভিনন্দন বন্ধুগণ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের মূলত আমরা সুকান্তদার বক্তব্য শুনব, কিন্তু যে উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এই পরিবর্তন যাত্রা, সেই উদ্দেশ্য আগামী 2026-এর নির্বাচনের মাধ্যমে আমাদেরকে সেটা প্রতিফলিত করাতে হবে বন্ধুগণ। আমরা যে বাংলার পরিবর্তন চাচ্ছি, সেই পরিবর্তন হচ্ছে যে বাংলার আগামী দিনে যাতে বর্তমানে মা বোনেরা যেভাবে সুরক্ষা পাচ্ছে না, তার পরিবর্তিত মা বোনেদের সুরক্ষা নিশ্চিত করার জন্য পরিবর্তন দরকার। আমরা সেই পরিবর্তন চাচ্ছি, যে পরিবর্তনের মাধ্যমে আমাদের যুবকদের কর্মসংস্থান হবে। আমরা সেই পরিবর্তন চাচ্ছি, যে পরিবর্তনের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিবর্তন, পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে না। আমরা সেই পরিবর্তন চাচ্ছি। আর এই পরিবর্তনকে সামনে রেখে আমরা মনে করি যে আমাদের এখানকার যারা আমরা আলিপুরদুয়ারে বসবাস করি, যারা আমরা আলিপুরদুয়ারে থাকি, বিশেষ করে আমাদেরকে ডুয়ার্স প্রত্যন্ত এলাকা, আমরা যারা শহরে বসবাস করি, আমরা জানি এখানে কিভাবে তৃণমূল দলের দালালরা, তৃণমূল দলের নেতারা জনভূমি থেকে দখল করে কিভাবে এখানে জমির দালালি করে কাটমানি খায়, সেটা আমরা জানি। আর এরই আমাদের পরিবর্তন ঘটাতে হবে। আমাদের আলিপুরদুয়ার শহরে ডেভেলপমেন্ট করাতে হবে। আমাদের আলিপুরদুয়ার শহরের জনভূমি দখল আমাদেরকে বন্ধ করতে হবে। এবং সর্বোপরি আমাদের আলিপুরদুয়ার জেলায় যে সমস্ত আমাদের বন্ধ চা বাগানগুলি রয়েছে, যেভাবে আজকে আমাদের চা বাগানের শ্রমিকদের দিন মজুরির ন্যূনতম দেওয়া হচ্ছে না, এবং যেভাবে আজকে সেখানে টেম্পোরারি পাট্টা বিলি করার মাধ্যমে চা বাগান শ্রমিকদেরকে ঠকানো হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে আমাদেরকে পরিবর্তন করানো হবে। এবং ভারতীয় জনতা পার্টির সরকার আমাদেরকে গঠন করতে হবে। যে সরকার হবে শ্রমজীবী খেটে খাওয়া দিন দরিদ্র মানুষের সরকার, যে সরকার হবে আমাদের মা বোনদের সরকার, সেই সরকার গঠনের লক্ষ্যে আজকের আমাদের এই পরিবর্তন যাত্রায় যারা আপনারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনাকে এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখলেন আমাদের জেলার সভাপতি মিঠু দাস। গৈরিক অভিনন্দন জানাই আমরা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আলিপুরদুয়ারের জনপ্রিয় সাংসদ, আপনার আমার পরিচিত মুখ এবং হচ্ছে আমাদের জেলার প্রাক্তন সভাপতি মনস্টিকা মহাশয় আপনাদের সামনে কথা তুলে ধরবেন। মনিদাকে ধন্যবাদ। একটু লেটে হলেও আমরা
আমাদের পরিবর্তন যাত্রা আজকে আলিপুরদুয়ার শহরের বুকে এসে পৌঁছেছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, জেলা সভাপতি ভাই মিঠু দাস, আমাদের ফালাকাটার বিধায়ক দীপক দা এবং আমাদের জলপাইগুড়ির সম্মানীয় সাংসদ ডক্টর জয়ন্ত রায় মহাশয় উপস্থিত আছেন। আমাদের বিভাগের কনভেনর রথিন দা, আমাদের ভূষণ দা উপস্থিত আছেন। আমাদের জেলার ইনচার্জ, বিধানসভার ইনচার্জ, জেলার পদাধিকারীগণ, মহিলা মোর্চার নেতৃত্ব সর্বোপরি আপনারা এখানে উপস্থিত আছেন। দেখুন, আমরা সারা রাজ্যব্যাপী কি চলছে, পরিবর্তন যাত্রা চলছে, ঠিক না? কিসের পরিবর্তন? পতাকার পরিবর্তন না সরকারের পরিবর্তন? কিসের পরিবর্তন? সরকারও পরিবর্তন হবে, পতাকারও পরিবর্তন হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি আমাদের বক্তব্য আছে, টিএমসির পতাকা যাবে, বিজেপির পতাকা আসবে। শুধু এইটুকু নয়, আমরা সমাজের মধ্যে পরিবর্তন দেখতে চাই এবং রাষ্ট্রীয় সুরক্ষা, ন্যাশনাল সিকিউরিটি দিক দিয়েও পশ্চিমবঙ্গে বিজেপির আসা দরকার আছে। শুধু বিজেপির পতাকা আসবে, টিএমসির পতাকা যাবে, শুধু এইটুকু নয়, সেই পরিবর্তন আমরা সমাজের মধ্যে দেখতে চাই। আজকে দেখুন, 2014 সালে আলিপুরদুয়ার জেলা হয়েছে। শিক্ষা বলুন, আজকে এখানে সাব ডিভিশনাল কি ছিল, হসপিটাল ছিল, সেই হসপিটালকে আবার জেলা হাসপাতাল হিসাবে ঘোষণা করা হয়েছে। সুবিধা তাই আছে, প্রত্যেক জেলা, প্রত্যেক রাজ্যে, প্রত্যেক জেলাতে মেডিকেল কলেজ হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেক জেলাতে মেডিকেল কলেজ হয়েছে। পাশে আমাদের কুচবিহার জেলাতে মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু আলিপুরদুয়ারে মেডিকেল কলেজ হলো না। মেডিকেল কলেজ হলো না কেন? রাজ্য সরকার জমি দিতে পারেনি। আমাদের জেলাতে ইউনিভার্সিটি ঘোষণা হয়েছে, সেই কলেজের মধ্যে ইউনিভার্সিটি চলছে, আলাদাভাবে কোন ইউনিভার্সিটির ক্যাম্পাস হয়নি। তাই পরিবর্তন হবে, আলাদা ইউনিভার্সিটির ক্যাম্পাস হবে, আলিপুরদুয়ার জেলায় আলাদা মেডিকেল কলেজ হবে। সেই পরিবর্তন আমরা চাই এইখানে, আমরা সেই পরিবর্তন এখানে দেখতে চাই। শুধু টিএমসির পতাকা যাবে, বিজেপির পতাকা আসবে, সেই পরিবর্তন আমরা চাই না। পরিবর্তন সমাজের মধ্যে আমরা দেখতে চাই। আরো আমরা বলতে চাই যে দেখুন, মিঠু ভাই বললেন চা বাগান, আজকে এই আলিপুরদুয়ার টাউন চা বাগান চারদিকে চলে আসে। আজকে তাদের অবস্থা কি আছে, চা বাগানের অবস্থা কি আছে? একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা কাজ করছে কিন্তু তারা বেতন পাচ্ছে না। আরো আমরা বলি যে এরা 21 থেকে 40 বেকার ভাতা দিচ্ছে। অনেক মায়েরা এখানে বসে আছে, আপনারা রাত জেগে ছেলে মেয়েকে পড়িয়েছেন কিসের জন্য? যে মাধ্যমিকে ভালো ফল হবে, ঠিক কিনা? আপনার যখন আপনার ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিকে থাকে, মায়েরা রাত জেগে যাতে উচ্চ মাধ্যমিকের পাশে বসে থাকে ছেলে মেয়েদের কাছে, যাতে উচ্চ মাধ্যমিকে ভালো ফল হয়, যাতে আমার মাধ্যমিকে ভালো ফল হলে ভালো স্কুলে, এইচএসসি স্কুলে চান্স পাবে, উচ্চ মাধ্যমিকে ভালো ফল হলে ভালো কলেজে চান্স পাবে, ভালো কলেজে চান্স পেলে ভালো ছাত্র হয়ে বের হবে, যাতে আগামী দিন ভালো চাকরি পাবে। তার জন্য নাকি 1500 জন্য আপনার রাত জেগেছিলেন? কিসের জন্য? 1500 জন্য? নাকি আপনার ছেলেমেয়েরা ভালো চাকরি পাবে তার জন্য আপনার রাত জেগেছিলেন? তার জন্য না, কি ছেলে মেয়ে ভালো চাকরি, এখন চাকরি আছে, চাকরি নেই। তাই বিজেপি বলেছে পরিবর্তন হবে। আমরা ছেলে মেয়েদেরকে, যারা বেকার ছেলে মেয়েদের আছে তাদেরকে 100 দিনের ভেতরে আমরা বিজ্ঞপ্তি বের করবো এবং তাদের জন্য চাকরির ব্যবস্থা করবে ভারতীয় জনতা পার্টি, সেটা বলছে। আমরা ক্ষমতায় আসবো, পরিবর্তন হবে। 45 দিনের ভিতরে যারা সরকারি কর্মচারী আছেন তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং সপ্তম পে কমিশন দেওয়া হবে। সরকার পরিবর্তন হবে, বিজেপির সরকার আসবে, 5700 কোটি টাকা দিয়ে মায়েদের সশক্তিকরণ করা হবে, লাখপতি দিদি বানানো হবে। এই পরিবর্তন আমরা দেখতে চাই। আরো অনেক ছেলে মেয়েদের যারা পড়াশোনা করেছেন তাদের বয়স চলে গেছে, এই অপদার্থ সরকার তাদেরকে কর্মসংস্থান করতে পারেনি, চাকরি দিতে পারেনি। তাদের জন্য যখন বিজ্ঞপ্তি বের হবে তাদেরকে 5 বছর বয়সে তাদেরকে ছাড় দেওয়া হবে, যাতে তারা চাকরির জন্য সেই বিজ্ঞপ্তি, সেই পরীক্ষায় তারা বসতে পারে। তার জন্য ভারতীয় জনতা পার্টি সরকার আসবে, তার জন্য আমরা পরিবর্তন চাচ্ছি। আমি দীর্ঘায়িত কিছু করবো না, আমি এইটুকু বলতে চাই যে আগামী 14 তারিখ সব পরিবর্তন যাত্রা শেষ হবে। আগামী 14 তারিখ ব্রিগেড
বিশেষ সভা হবে। আপনারা সকলে আজকে যেভাবে এখানে জমায়েত হয়েছেন, তেমনি সকলেই মিলে আমরা মোদীজিকে শোনার জন্য, সরকার পরিবর্তনের জন্য আমরা ব্রিগেডে অংশগ্রহণ করেন, দেখিয়ে দিব যে নিশ্চিতভাবে পরিবর্তন হচ্ছে, পাল্টানো চাই, তাই পাল্টানো দরকার, পাল্টানো দরকার। ধন্যবাদ। অনেক অভিনন্দন জানাই আমাদের সম্মানীয় সাংসদ মনোজ তিওয়ারি মহাশয়কে। এখন যেই কারণে আজকে আমরা অধীর আগ্রহে এতক্ষণ যাবৎ এখানে অপেক্ষা করছি, আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি এবং আমাদের উত্তরবঙ্গের বালুরঘাটের সম্মানীয় সাংসদ, ভারত সরকারের প্রতিমন্ত্রী শিক্ষা দপ্তরের ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের সামনে এখন মূল্যবান বক্তব্য রাখবেন, আপনারা সহযোগিতা করবেন। ভারত মাতা কি। পেছন দিকে যারা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাইয়ে গেছে মনে হচ্ছে, কারো হাত উঠছে না। ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নীতিন নবীন জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। ভারত মাতা কি। আর যে মন্ত্র বা যে নাম নিলে ভূত পালায়, সেই নামটা তো নিতে হবে। পশ্চিমবঙ্গে তৃণমূল নামক ভূত বসে গেছে, এই ভূতকে তাড়াতে হবে। সেটা জোরে বলুন আমার সাথে, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ব্যাস, তৃণমূল এই নাম শুনলে পরে দেখুন উল্টো দিকে পালাচ্ছে। তৃণমূলের নেতা দেখলে পরে বলবেন জয় শ্রীরাম, দেখুন উল্টো দিকে একদম 180 ডিগ্রি ঘুরে পালিয়ে গেল। মঞ্চে আমার আগে বক্তব্য রাখলেন আমার একজনের আগে মিঠু দাস, আমাদের এই জেলার সভাপতি, তরুণ তর্কি নেতা। আমাদের মনোজ টিক্কা ঠিক আমার আগে বক্তব্য রাখলেন, যিনি এখানকার জনপ্রিয় সাংসদ। আর একজন সাংসদ আছেন ডক্টর জয়ন্ত রায়, জলপাইগুড়ির অন্যতম জনপ্রিয় সাংসদ। দীপক বর্মন, ফালাকাটার এমএলএ তথা আমাদের এখানে কনভেনার। আমাদের জহর সিং সরকার আছে, এছাড়াও যিনি ডিস্ট্রিক্ট ইনচার্জ, এছাড়াও অন্যান্য নেতৃত্ব। 3 জন মন্ডল সভাপতি এখানে আছে, তাই তো? মন্ডল সভাপতিরা, প্রাক্তন জেলা সভাপতি মোহন আদক, আমাদের ভূষণা মহোদক থেকে শুরু করে অন্যান্য যারা নেতৃত্ব আছেন, তাদের সকলকে একবার জোরে হাততালি দিয়ে সবাই বরণ করে নিন। ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রা চলছে। পরিবর্তন যাত্রা, ভারতীয় জনতা পার্টির 10টি জোন আছে সাংগঠনিক দৃষ্টিতে। তার মধ্যে কলকাতা বাদ দিয়ে, কলকাতাতে আমাদের অন্যান্য প্রচার অভিযান চলছে, যেহেতু মোদীজির সভা 14 তারিখে আছে। বাদ বাকি 9টি বিভাগে ভারতীয় জনতা পার্টির এই পরিবর্তন যাত্রা চলছে। এই পরিবর্তনের উদ্দেশ্য আমাদের মনোজ টিক্কা কিছুটা আপনাদের সামনে বলেছেন। আমরা প্রকৃত পরিবর্তন চাই, যে পরিবর্তন মানুষের হাতে কাজ এনে দেবে, মানুষের হাতে অন্ন এনে দেবে। আর সেটা আমরা মুখের কথাই বলছি না, আমরা বলছি কারণ আমাদের পেছনে তথ্য আছে, তথ্য। আমরা বলছি না, বিজেপি সরকার বলছে না, বিশ্বের যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা আছে, যারা ভারতবর্ষ সহ পৃথিবীর সবকটি দেশের অর্থনীতিকে নজরে রাখে, তারা বলছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত 12-13 বছরে ভারতবর্ষের 25 কোটি মানুষ অতি দারিদ্র সীমা থেকে, মানে একদম গরিবের থেকে গরিব সীমা থেকে উত্তীর্ণ হয়ে তারা সচ্ছল জীবনে পরিবর্তন করেছেন। এটা নরেন্দ্র মোদীর কৃতিত্ব, এটা নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। সেই নরেন্দ্র মোদীর বক্তব্য শুনতে 14 তারিখে আপনারা সবাই ব্রিগেডে আসুন। নরেন্দ্র মোদী আর কি পরিবর্তন করেছে? 14 সালের আগে ভারতবর্ষের অর্থনীতিকে বলা হতো ইংরেজিতে, পণ্ডিতরা বলতেন, আমরা বলতাম না, বিজেপির লোকেরা বলতো না, বিশ্বের তাবর তাবর পণ্ডিতরা বলতেন ফ্যাজাইল 5। বাংলা করলে কি দাঁড়ায়? ভঙ্গুর 5। ভঙ্গুর মানে যে জিনিস সহজেই ভেঙে যায়। পৃথিবীর 5টা অর্থনীতি এমন ছিল, পৃথিবীতে 5টা দেশ এমন ছিল যাদের অর্থনীতির উপর কেউ ভরসা করতো না, যে কোনো সময় ভেঙে যেতে পারে। আমরা বলছিলাম না, পৃথিবীর তাবর তাবর অর্থনীতিবিদরা বলছিলেন। সেইখান থেকে নরেন্দ্র মোদী দায়িত্ব নিয়েছেন। আজকে নরেন্দ্র মোদীর এই শাসনের পর
পৃথিবীর বড় অর্থনীতিগুলির মধ্যে সব থেকে দ্রুততম বৃদ্ধি পাচ্ছে যে দেশের অর্থনীতি, তার নাম আপনার আমার ভারতবর্ষ। আপনার আমার ভারত মাতার এই অর্থনীতিতে পরিবর্তন নরেন্দ্র মোদী করেছে এটা। আমি আপনাদের জন্য শিক্ষা দপ্তরের একটা ছোট্ট তথ্য বলে দিই। শিক্ষা দপ্তরে আমাদের মনস্টিক্ষা বললো তো, যেখানে বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে মেডিকেল কলেজ নেই। আমার জেলাতেও তাই, নামে বিশ্ববিদ্যালয় আছে, ঠিকানা নেই। তার নামে বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, ঘর কোথায় খুঁজে পাবেন না, ক্যান্টিন কোথায় খুঁজে পাবেন না, হাওয়ার মধ্যে ভাসছে বিশ্ববিদ্যালয়। আলিপুরদুয়ারেও তাই কলেজে চালু হয়েছে। আপনাদের জেলাতে মেডিকেল কলেজ নেই, আমারও নিজের জেলা দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ নেই। আমি একটু বিশ্ববিদ্যালয়ের তথ্য দিই। গোটা পৃথিবীতে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সে আইআইটি হোক বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়, তাদের র্যাঙ্কিং হয় যে কার কত র্যাঙ্ক। সেই র্যাঙ্কিংটাকে, যেটাকে আমেরিকাও মানে, ব্রিটেন মানে, সব দেশ মানে, আমরাও মানি, তাকে বলে কিউএস র্যাঙ্কিং। অনেক কঠিন নাম, কুইকেরলি সিন্ড্রোম র্যাঙ্কিং, কিউএস র্যাঙ্কিং বলে সহজে। নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিল তখন মাত্র ভারতবর্ষের 11টা শিক্ষণ সংস্থা, মানে আইআইটি বলুন, সেন্ট্রাল ইউনিভার্সিটি বলুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বলুন, রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয় বলুন, মাত্র কটা 11টা বিশ্ববিদ্যালয় ওই র্যাঙ্কিং এর মধ্যে ছিল। 100-200-র মধ্যে তো ছেড়েই দিন, মাত্র 11টা ছিল। এখন নরেন্দ্র মোদীর আমলে, যেহেতু আমি শিক্ষা দপ্তর সামলাই, কোথায় 11তে ছিলাম, এখন 54খানা ইনস্টিটিউট ওই র্যাঙ্কিং এর মধ্যে আছে, 54খানা। আর এবার রেকর্ড করেছে ভারত, একসাথে 8খানা ইনস্টিটিউট তারা একসাথে ওই র্যাঙ্কিং এর মধ্যে ঢুকেছে, যেটা পৃথিবীতে কোনো দেশে ঢুকেনি একসাথে। 8খানা। এটা হচ্ছে নরেন্দ্র মোদী পরিবর্তন করতে পারে। সেজন্য আমরা চাই প্রকৃত পরিবর্তন। আর সব থেকে গুরুত্বপূর্ণ, আগামী দিনে আপনি আপনার আস্থা, আপনার ধর্ম, আপনার কৃষ্টি নিয়ে বাঁচতে পারবেন কিনা তা নির্ণয় করবে এই ভোট। এই ভোট, এটা নির্বাচন শুধু এইটুকু, এই জন্য এই ভোট হচ্ছে না যে কোনো একজন ব্যক্তি বিজেপির হয়ে গেরুয়া পতাকা নিয়ে নবান্নে ক্ষমতায় বসবে কিনা, তার জন্য এই ভোট নয় বন্ধু। এই ভোট আগামী দিনে আপনার বাচ্চা মেয়েটি সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালাতে পারবে কিনা, তার জন্য এই ভোট। আপনার ভোট সেই সিদ্ধান্ত নেবে যে আগামী দিনে আপনার ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে। 1947 সালে আমার ঠাকুরদা বাংলাদেশের বগুড়া থেকে উত্তর দিনাজপুর জেলায় চলে এসেছিলেন। এখনকার উত্তর দিনাজপুর, তখন পশ্চিম দিনাজপুর ছিল। কিসের জন্য এসেছিলেন? সবুজ সাথী সাইকেল পাবে বলে, নাকি মোদীজি ফ্রিতে রেশন দিচ্ছেন বলে তার জন্য এসেছিলেন? তিনি এসেছিলেন তার স্ত্রী যেন মাথায় সিঁদুর পড়তে পারে সেই জন্য, তিনি যেন গলায় কাঠের মালা, তুলসীর মালা রাখতে পারেন সেই জন্য, আর জয় হরি বল, হরি বল, জয় শ্রীরাম বলতে পারেন সেই জন্য। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজকে আমাদের যে যাত্রা, সেই যাত্রাকে মুর্শিদাবাদে আটকে দেওয়া হয়েছে। বলছে কেন? কারণ মসজিদের সামনে দিয়ে যাত্রা নাকি নিয়ে যাওয়া যাবে না। এটা ভারতবর্ষ। এই ভারতবর্ষে আপনি যাত্রা নিয়ে যেতে পারবেন না। ভারতবর্ষে যদি আপনি গলা উঁচু করে জয় শ্রীরাম বলতে না পারেন, তাহলে কি সৌদি আরবে গিয়ে আমরা জয় শ্রীরাম বলবো নাকি? কোথায় গিয়ে জয় শ্রীরাম বলবো? আমাদের জয় শ্রীরাম বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর পুলিশ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে, টিভিতে দেখবেন, বাড়িতে গিয়ে সব চ্যানেল দেখাচ্ছে মুর্শিদাবাদে বিজেপির যাত্রাকে আটকে দেওয়া হয়েছে। কেন আটকে দেওয়া হবে? মুসলিম ভাইরা তাদের নামাজ পড়তে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তার সামনে দিয়ে যাত্রা নিয়ে যাব। আমাদের এইভাবে বিসর্জনকে আটকে দেওয়া হচ্ছে। আপনি হয়তো আলিপুরদুয়ারে বসে বুঝতে পারছেন না, একবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যান। যে সমস্ত নেতারা এখানে সেকুলার সেজে ঘুরে বেড়ায়, তাদেরকে পাঠান একবার শামশেরগঞ্জে। আর বাড়িতে মেয়ে থাকলে বলবেন মেয়ে নিয়ে গিয়ে 3 মাস থেকে আয়, যদি বাপের বেটা হস্ত। সব সেকুলারিজম পিছন থেকে বেরিয়ে যাবে, সব সেকুলারিজম বেরিয়ে যাবে। তাই এদেরকে ভালো করে চিনে রাখুন। আগামী দিনে আপনার মাটি, এই নির্বাচন আপনার মাটি, ঘটি এবং বেটি বাঁচানোর নির্বাচন। যদি এবার জিততে না পারি আমরা, মাটিও থাকবে না, ঘটিও থাকবে না, বেটিও থাকবে না। এই জন্য এই নির্বাচন, এই নির্বাচনকে সামনে নিয়ে সেই জন্য সকলে মিলে অগ্রসর হন। বন্ধুগণ, আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদেরকে বলা হচ্ছে বিজেপি যাত্রা করছে, অসময়ে যাত্রা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল বা গত পরশু বলেছে
ওই যে অসময়ে বিজেপি রথ যাত্রা করছে, রথ তো এখন হয় না। অভিষেক বাবু ঠিক বলেছেন আপনি, আমরা অসময়ে রথ করছি। কেন জানেন? কারণ আমার আরাধ্য প্রভু, আমাদের আরাধ্য প্রভু রামচন্দ্র অসময়ে দুর্গা পুজো করেছিলেন রাবণ বধ করার জন্য। রাবণ বধ হয়েছিল, আর রাজনীতিতে তৃণমূল নামক রাবণ বধ হবে এই 26-এই হবে, এবং বিজেপির দ্বারা হবে, এবং এই রথযাত্রার দ্বারা হবে। মোদীজি বিহারের ভোটের রেজাল্টের পর বলেছিলেন যে মা গঙ্গা বিহার থেকে বাংলায় প্রবেশ করে। তো বিহারে সরকার হয়েছে, বাংলাতেও সরকার হবে। মা গঙ্গার কাহিনী আমরা আমাদের শাস্ত্রে পড়েছি, শুনেছি, যে মা গঙ্গা যখন স্বর্গ থেকে অবতরণ করেন, সামনে দিয়ে ভগীরথ যাচ্ছিল শঙ্খ বাজাতে বাজাতে, এবং উত্তরাখণ্ড রাজ্য থেকে বর্তমান ভারতের গঙ্গোত্রী হিমবাহ থেকে মা গঙ্গা ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের গঙ্গা সাগর পর্যন্ত পৌঁছেছেন। সামনে ভগীরথ শঙ্খ নিয়ে বিজেপির এই যাত্রা, ভগীরথের যাত্রা, এই যাত্রার পরে মা গঙ্গা বাংলায় আসবে, বাংলায় বিজেপির গঙ্গা আসবে, বিজেপির সরকার গঠন হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপির নেতারা নাকি মাছ মাংস খাওয়া নাকি বন্ধ করে দেবে ক্ষমতায়। আরে আমি তো আজকে 1 পিস মাছ মেরেছি, আবার আমাকে বলছে, আমাদের দীপকদা বলছে রাত্রিবেলাও নাকি ভালো মন্দ খাওয়াবে, কোনো অসুবিধা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওনার কর্মীদেরকে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকতে, আর বিজেপির নেতারা এলে নাকি মাছ মাংস ছুঁড়ে মারতে। আমি তো বাটি হাতে বসেছিলাম, কখন ছুড়বে। গোটা রাস্তা খুঁজতে খুঁজতে এলাম, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে কতগুলো পুলিশকে দেখলাম, ভালো করে তাকিয়ে দেখতে পাচ্ছি পুলিশ, চশমাটা ভালো করে দেখতে পাচ্ছি তারাই আবার তৃণমূল। মানে পুলিশ আছে তো তৃণমূল আছে, পুলিশ নেই তো তৃণমূল নেই, তৃণমূল বলে কোনো বস্তু নেই। পুলিশ না থাকলে তৃণমূল বলে কোনো বস্তু নেই। আর আজকে আমরা আলিপুরদুয়ার বিধানসভায় আছি। গতবার আপনারা ভরসা করে আমাদের পদ্মফুল চিহ্ন দেখে এখান থেকে বিধায়ককে জিতেছিলেন, সুমন কাঞ্জিলাল। সুমন কাঞ্জিলালকে এখান থেকে জিতিয়েছিলেন। আপনি একজন সাধারণ সাংবাদিক ছিলেন, মহুয়া মৈত্রের কথা অনুসারে, আমার কথা অনুসারে নেই, আমি সাংবাদিকদেরকে খুব সম্মান করি। মহুয়া মৈত্রের কথা অনুসারে আপনারা হচ্ছে চালানার সাংবাদিক। সেই চালানার সাংবাদিককে আমরা বিধায়ক বানিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম। আপনি কি করলেন? আমাদের পিঠে ছুরি মেরে অন্য দলে চলে গেলেন। এবং দীপক বর্মন কি বলছে? বলছে এম ভিটামিন পেয়েছেন উনি। জানি না কোন ভিটামিন পেয়েছেন, তবে আপনি ইতিহাসে অমর হয়ে থাকবেন। আগে বেইমানি করলেন লোকে, মির্জাফর বলতো, আলিপুরদুয়ারে সুমন কাঞ্জিলাল বলবে। এরপর থেকে আলিপুরদুয়ারে যে বেইমানি করবে তাকে সুমন কাঞ্জিলাল বলবে। আপনি নাকি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, না কি হয়েছে? চেয়ার আছে, ম্যানই নেই। হসপিটালটা ঠিক আছে? ঠিক আছে কি? গেলে পরে তো দুর্গন্ধ বেরোয়। ঠিক রিপোর্ট আছে আমার কাছে। এমনকি পোস্টমর্টম করতে গিয়ে ডোমেদেরকেও নাকি ঘুষ দিতে হবে। আমি জানি না সেই ঘুষের টাকা ওনার কাছে পৌঁছয় কিনা, আমার জানা নেই। তৃণমূল কংগ্রেস সব থেকে ব্যর্থ, শুধু স্বাস্থ্য পরিষেবা নয়, কোনো পরিষেবা দিতে পারছে না। আজকে এখানে আপনাদের এই জেলাতে, এখানে নেই কিন্তু ফালাকাটার কাছে আপনাদের মনে হয় পলিটেকনিক কলেজ আছে। আছে তো পলিটেকনিক কলেজ? কোনদিনও খোঁজ নিয়ে দেখেছেন এই পলিটেকনিক কলেজে আমাদের বাড়ির ছেলেরা মেয়েরা যারা ভর্তি হয়, যারা 3 বছরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে, তারা কোথায় চাকরি পায়? দেখেছেন কোন চাকরি পাওয়ার জায়গা আছে পশ্চিমবঙ্গে? কোথাও কোথাও চাকরি পাওয়ার জায়গা নেই। ছেড়ে দিন আপনাদের কলেজ, বলবে তৃণমূলের নেতারা বলবে এটা তো ছোট জায়গার কলেজ, কোথায় চাকরি পাবে? কোন লিস্ট করে দেখতে বলুন তো তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে, বলবেন তাদেরও অনেকের ছেলে মেয়ে বাইরে পড়তে যায়, কলকাতায় পড়তে যায়। কলকাতাতে 2টো বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। একটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, সবাই নাম জানেন, নাম শুনেছেন। আর একটা হচ্ছে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বেসু। এদের 10 বছরের যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, তাদের একবার নামের লিস্ট বের করবেন তো। তারা কোথায় চাকরি পায়, কোথায় চাকরি করে? 5 জনকেও বাংলায় খুঁজে পাবেন না। কেউ বেঙ্গালুরু, কেউ গুজরাট, কেউ দিল্লি। কত বছর আমার ঘরের ছেলেরা, আমার বন্ধুরা, আমার ভাইরা
তারা অন্য রাজ্যে গিয়ে তারা কাজ করবে, কবে তারা ফিরে আসবে মায়ের কাছে, মায়ের খোকা মায়ের কোলে ফিরিয়ে দিতে বিজেপি চায়। আর সেই জন্য পরিবর্তন প্রয়োজন, সেই জন্য পরিবর্তন প্রয়োজন। আমরা সেই পরিবর্তন কি চাই যে পরিবর্তনে একটি ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে মাসে 40-50 হাজার টাকার কম করে একটা চাকরি কলকাতাতে, দুর্গাপুরে, আসানসোলে, শিলিগুড়িতে পাবে। সেই ধরনের পরিবর্তন আমরা চাই। বলবে কিভাবে হবে? আমরা করে দেখিয়েছি, আমরা করে দেখিয়েছি। একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন। পরপর 3 বার ভারতবর্ষের সব থেকে পরিষ্কারতম শহর তার তকমা পেয়েছে। গোটা ভারতবর্ষে স্বচ্ছ ভারত কম্পিটিশন হয়, কোন শহর সব থেকে পরিষ্কার, কোন শহর সব থেকে নোংরা, এর লিস্ট তৈরি হয়। পরপর 3 বছর এই পুরস্কার পেয়েছে ইন্দোর কর্পোরেশন, ইন্দোর পৌরসভা। কে চালায়? বিজেপি। আমাদের নেতা আপনারা আগে চিনতেন, এই রাজ্যে কাজ করেছেন, কৈলাস বিজয়বর্গীয়, তার বাড়ি হচ্ছে ওখানে, কৈলাসজির বাড়ি ওখানে। আমি দেখেছি নিজে রাস্তায় গিয়ে, পাতা পড়লেও পাতা তোলার লোক আছে। 1 নম্বর পৌরসভা স্বচ্ছতার দিক থেকে। আর ভারতবর্ষের সব থেকে নোংরা কর্পোরেশন কে বলতে পারবে? জিকে পড়ে ছেলেটা, কি বলেছে? হাওড়া। হাওড়া হচ্ছে ভারতবর্ষের সব থেকে নোংরা কর্পোরেশন। কার রাজত্ব? দিদির রাজত্ব। বিজেপি পারে, বিজেপি পাস, তৃণমূল ফেল। এটাই হচ্ছে বিজেপির পরিবর্তন। বিজেপি এটা করতে পারে। অনেকে বলছে তৃণমূল যে কিভাবে পরিবর্তন হবে? পরিবর্তন তো খুব, অঙ্ক তো খুব সোজা। কিভাবে পরিবর্তন হবে? 24-এ আমরা 91টি সিটে এগিয়ে আছি। তৃণমূলের সাথে ভোটের পার্থক্য হচ্ছে 64 লাখ। 64 লাখকে কভার করে জিততে গেলে আমাদের দরকার হচ্ছে 32 লাখের থেকে একটু বেশি ভোট। এসআইআর কত গেছে? কত গেছে? এখনো পর্যন্ত 60 লাখ চলে গেছে। তাই তৃণমূলকে আমরা বলছি, আপ তেরা ক্যা হোগা রে কালিয়া। তৃণমূলের ভরসা এখন একটাই, তাদের বন্ধু, তার নাম হচ্ছে সিপিএম, ছাগলের 3য় সন্তান। ছাগলের 3য় সন্তান দেখেছেন তো? 2টো বাট থাকে, 2টো বাচ্চা ভালো দুধ পায়, আর একটা বাচ্চা শুধু গুতুগুতি করে, একবার এদিকে যায়, একবার ওইদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়। তো সিপিএম এর কাজ হচ্ছে, সিপিএম এখন হচ্ছে তৃণমূলের সব থেকে বড় গার্লফ্রেন্ড। ওর কাজ হচ্ছে ভোট কাটো, বিজেপির যে ভোট, সেই ভোট কাটো আর তৃণমূলকে জেতাও। গত 21-এ 71টি বিধানসভা শুধুমাত্র সিপিএম ভোট কাটার ফলে আমরা হেরে গেছি। তাই যাদের ইচ্ছে সিপিএম কে ভোট দেওয়া, আমি বলবো সিপিএম কে ভোট দেবেন না, সরাসরি তৃণমূলকে ভোট দিন। সিপিএম কে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। আর যদি তৃণমূলকে সরাতে চান তাহলে ভারতীয় জনতা পার্টির হাত ধরুন, নরেন্দ্র মোদীকে ভোট দিন। সিপিএম কে তৃণমূল নামিয়ে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগে ধর্ণা দেবেন আজকে থেকে 6 তারিখ থেকে, তার আগে তৃণমূল নেমে গেছে। কি ব্যাপার, এত আন্ডারস্ট্যান্ডিং কেন? একজন আমাকে বলছে, বুঝতে পারছেন না, বলে গোপন প্রেম চলছে তৃণমূল আর সিপিএম এর মধ্যে। গান করছে, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। সেই চলছে সিপিএম আর তৃণমূলের মধ্যে। চোখে চোখে কথা হচ্ছে, মুখে কিছু বলছে না। বাইরে মুখে বলছে বিরোধিতা করি, তৃণমূলের বিরোধিতা সিপিএম, সিপিএম এর বিরোধিতা তৃণমূল। আর শেষে গিয়ে এদের কাজ হচ্ছে তৃণমূল বিরোধী ভোটকে ভাগ করে বিজেপিকে হারাও আর তৃণমূলকে জেতাও। তো তাই যাই, সেই জন্য বলছি, যারা তৃণমূলকে হারাতে চান, সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক সব ভুলে যান, সোজা আসুন, পদ্ম ফুলের ছাপ মারুন। আর পদ্ম ফুলের ছাপ মারলে অনেক মজা, জানেন তো? মেশিনে যাবেন, মনে মনে মন্ত্র বলবেন বিজে, আর তারপরে মেশিনটা টিপবেন, দেবেন মেশিন নিজেই বলছে পি। কি মেশিন আওয়াজ করে কিনা পি বলে? কারা কারা ভোট দিয়েছেন? আওয়াজ করে তো? পি আওয়াজ করে তো? মেশিনই পি বলছে। আপনি শুধু বি যে বলবেন আর সুইচটা টিপে দেবেন, সঙ্গে সঙ্গে মেশিন পি বলবে। তাই বিজেপিকে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করুন, কারণ না হলে বাংলা আর বাংলা থাকবে না। আলিপুরদুয়ার থাকবে না, আমাদের জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি থাকবে না। বাংলাদেশে কি পরিস্থিতি হয়েছে দেখতে পাচ্ছেন তো? সেই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের মা বোনেদের সাথে হতে চলেছে।
আর ওদের ভান্ডার টান্ডার নিয়ে চিন্তা করবেন না, তৃণমূলের থেকে বিজেপির অনেক বড় ভান্ডার আছে। ওদের লক্ষ্মীর ভান্ডার, আমাদের সময় অন্নপূর্ণা ভান্ডার হবে, 3,000 টাকা করে আমরা মহিলাদের দেওয়ার ব্যবস্থা করব, সেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। আমাদের মাননীয় গৃহমন্ত্রী বলেছেন যে আমরা 26 সালের ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে যত পদ ফাঁকা আছে, আপনার মিউনিসিপ্যালিটির চাপরাশি থেকে শুরু করে WBCS অফিসার পর্যন্ত, আমাদের বেকার শিক্ষিত যুবক যুবতী, তাদের জন্য 26 সালের ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত পদে আমরা নিয়োগ সম্পন্ন করব, যাতে বেকার যুবক যুবতীরা তাদের চাকরি পায়। এবং সেখানেও আমি ওই যে লেখা থাকে না ছোট্ট করে ডিসক্লেমার, সতর্কতা বাণী দিয়ে যাচ্ছি। কোন বিজেপির নেতা যদি ভাবেন হ্যাঁ আমিও জিতবো, তৃণমূলের নেতাদের মতো, পার্থ চট্টোপাধ্যায়ের মতো চাকরি বিক্রি করব, বান্ধবী রাখবো 2-3টে, সে ঘুরে বালি। বিজেপির সরকার কাউকে খেতে দেবে না। আমার নেতাও যদি চুরি করে তার কান ধরে জেলে ঢোকানোর দায়িত্ব সুকান্ত মজুমদারের ভারতীয় জনতা পার্টি। আমরা চুরি করতে দেবো না, না খাওয়া না খানে দোঙ্গা। সেই জন্য 6 বছর সাংসদ, 7 বছর সাংসদ, মন্ত্রী থাকার পরেও প্রায় 1 বছরের পর মন্ত্রী হয়ে গেল। অভিষেক ব্যানার্জি কিছুদিন আগে আমার জেলায় গেছিলেন, অনেক অভিযোগ করলেন, কিন্তু বুক ঠুকে এটুকু আপনাদের সামনে আপনাদের আশীর্বাদে এটুকু আমি দাবি করতে পারি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গিয়ে ওখানে বলতে পারেনি যে সুকান্ত মজুমদার দুর্নীতিগ্রস্ত, কারো আঙুল তোলার ক্ষমতা নেই। এই ধরনের আমরা কনভিকশন নিয়ে বিজেপি করি, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, আমরা না খাওয়া না খানে দুর্গা বিশ্বাস। এখন তৃণমূল কিছু না পেয়ে বলছে বিজেপি তো বহিরাগতদের পার্টি, বিজেপি নাকি বহিরাগতদের পার্টি। আরে বিজেপির প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, নেতাজি সুভাষচন্দ্র বোস সবার শ্রদ্ধেয়, তার ছবি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পাবে না, এরকম অনেক শ্রদ্ধেয় বাঙালি আছে। কিন্তু এ বাদ দিয়ে আপনি যদি গুজরাটের বিজেপি অফিসে যান, একজন বাঙালির ছবি জল করবে, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অন্য কোন রাজনৈতিক দলে থাকে না, একমাত্র ভারতীয় জনতা পার্টি। আমি রাজনীতিতে আসার আগে জীবনে 2বার দিল্লি গেছিলাম, একবার পরিবারকে নিয়ে ঘুরতে, আর একবার তখন আমি শিক্ষক সংগঠন করতাম, সেই সংগঠনের কাজ। আমি ইন্ডিয়া গেটের ওখানে গেছিলাম, গিয়ে দেখেছিলাম একটা জায়গা আছে, সেই জায়গাটার মাঝখানটা ফাঁকা। আমার সন্দেহ হয়েছিল, আমি গাইডকে জিজ্ঞেস করেছিলাম ওই ফাঁকা জায়গাটা কেন এরকম ফাঁকা কেন, মনে হচ্ছে এখানে কিছু ছিল। গাইড আমাকে বললেন, সেই সময় অনেক আগে যখন আমি রাজনীতিতে আসি, আজ থেকে 10-15 বছর আগে হবে, বলছে ওখানে এক সময় যখন ভারতের ব্রিটিশ শাসন ছিল, ইংরেজদের রাজা জর্জ V মূর্তি ওখানে থাকত। তখন তিনি ভারতেরও রাজা, সেই জন্য ছিল। তখন তিনি পাকিস্তানের রাজা, গোটা ভারত দক্ষিণ পূর্ব এশিয়ার রাজা, তার মূর্তি ছিল। স্বাধীনতার পর ওটাকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু জায়গাটা ফাঁকা থেকে যায়, কারো মূর্তি সেখানে বসানো হয়নি। আজকে সেখানে যান, আমি সাংসদ হয়েছি, আপনারাও দিল্লি যেতে পারেন, সেখানে গিয়ে দেখবেন একজন বাঙালির মূর্তি জল করছে, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। কে করেছে? নরেন্দ্র মোদী করেছে। এই নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি দিল্লিতে কোনো ছিল না। নেতাজি ডাক দিয়েছিলেন দিল্লি চলো, দিল্লি অব্দি পৌঁছতে পারেননি। ওনার মূর্তিকে দিল্লি পৌঁছানোর কাজ যদি কেউ করে থাকে, তিনি আমার আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে। তিনি আমাদের নেতাজিকে দিল্লি পৌঁছে দিয়েছেন। আজকে শুধু তাই নয়, নেতাজি যখন তার সেনাবাহিনী নিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছেছিলেন, সেখানে পৌঁছে তিনি 2টো দ্বীপ দখল করেছিলেন। দ্বীপের নাম দিয়েছিলেন নীল আইল্যান্ড, আর আরেকটার নাম অন্য একটা আইল্যান্ড আছে, আমি নামটা ভুলে যাচ্ছি। উনি নাম দিয়েছিলেন স্বরাজ দ্বীপ, স্বাধীন দ্বীপ। স্বরাজ এবং স্বাধীন দ্বীপ নাম দিয়েছিলেন। নেতাজি অন্তর্ধান হয়ে গেলেন, তাকে পাওয়া গেল না, ভারত স্বাধীন হয়ে গেল। নেহেরু থেকে শুরু করে কংগ্রেস তার কেউ মান রাখেনি, ওই নাম রাখেনি। এখন নরেন্দ্র মোদীর সরকার সরকারি কাগজে ওই 2টো দ্বীপের নাম এখন স্বরাজ দ্বীপ এবং স্বাধীন দ্বীপ। নেতাজির দেওয়ার নামকে নরেন্দ্র মোদী ফেরত নিয়ে এসছে। আমরাই আসল বাঙালির উত্তরসূরি, আমরাই হচ্ছে আসল বাঙালি। তৃণমূল কংগ্রেসের মতো জালি বাঙালি দল নই আমরা। তাই বন্ধুগণ, আমাদের আসল পরিবর্তন দরকার। আজকে বিশ্বের চিপ তৈরি হচ্ছে ভারতবর্ষে। মোবাইল কোম্পানি আইফোন সব থেকে দামি মোবাইল কোম্পানি, তার ফ্যাক্টরি চায়না থেকে উত্তরপ্রদেশে চলে আসছে।
তার কোম্পানি ম্যানুফ্যাকচারিং ইউনিট উত্তরপ্রদেশে চলে আসছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের এখানে এসো, আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন কেউ ভয়ে আসেনি, আসবেও না। আমরা কথা দিয়ে যাচ্ছি বিজেপি সরকারে আসার পর টাটাকে আমরা ফেরত আনবো। টাটা এই পশ্চিমবঙ্গে আবার ফেরত আসবে, যে মমতা টাটাকে ভাগিয়েছিল আমরা তাকে ফেরত আনবো। এইরকম পরিবর্তন চান কি চান না বলো? চান কি? চান কি? তাহলে এরকম অনেক পরিবর্তনের কথা আগামী 14 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 10 লক্ষ লোকের সামনে তিনি বলবেন। আর মনে রাখবেন, বিজেপির প্রতিশ্রুতি ফাঁকা আওয়াজ হয় না। 80 সালে বিজেপির জন্ম হয়েছে। 80 সালেও বলতাম আমরা, যখন আমাদের 2জন সাংসদ ছিল, 3জন সাংসদ ছিল, আমরা বলতাম 370 ধারা বাতিল করব। 80 সাল থেকে আমাদের এতদিন লেগেছে, আমরা ভুলিনি। 370 ধারা আমরা বাতিল করেছি। অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছি। সিএ নিয়ে মুখ্যমন্ত্রী একা ছিচি করেছিল, সিএও হয়েছে। আগামী দিনে এসআরও হবে, পদ্ম ফুল ফুটবে, তৃণমূল যাবে। আর সেই প্রতিজ্ঞা নিয়ে নরেন্দ্র মোদীকে শুনতে আসুন 14 তারিখে। কি দেখা হবে ব্রিগেডে? হবে। এখান থেকে নিশ্চয়ই ট্রেন ছাড়ার ব্যবস্থা থাকবে, না হয় বাসের ব্যবস্থা থাকবে। আগে ভাগে গিয়ে ট্রেনে জায়গা নেবেন, এত লোক হবে জায়গা পাবেন না। কিন্তু সেটা সবাই প্রস্তুত হন। আর আসল পরিবর্তনের জন্য সবাই হাত মুঠি করে আমার সাথে প্রতিজ্ঞা নিয়ে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। পাল্টানো দরকার চাই, পাল্টানো দরকার চাই, পাল্টানো দরকার চাই। বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। টিএমসি বাই বাই, টিএমসি, 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 টিএমসি। বাংলার জনগণ টিএমসি কে বাই বাই করে দিয়েছে অলরেডি। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো